জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। ট্রেন বন্ধে বিপাকে দেশের লাখো যাত্রী। অনলাইন অফলাইন টিকিটের টাকা ফেরত পেলেও নির্দিষ্ট গন্তব্যে যেতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা। সকালে কমলাপুর রেল স্টেশনে এসে অনেকে জানতে পারেন ট্রেন চলছে না। অনেক যাত্রী কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রানিং স্টাফরা। আগে রানিং স্টাফরা দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসাবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে আরও ৭৫% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেওয়া হতো রানিং স্টাফদের। ২০২১ সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। যে আমাদের ৩-১১-২১ তারিখের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না। আমরা আন্দোলনের ভিতরে থেকে আমাদের দাবি আসবে, দাবি পূরণ হবে, তারপরে রেল চলাচল স্বাভাবিক হবে। এর আগে কোনো প্রকার রেল স্বাভাবিক হবে না। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন শেষে রেল উপদেষ্টা বলেছেন, রানিং স্টাফদের দাবি পূরণ অর্থ মন্ত্রণালয়ের হাতে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি। তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে, ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। অর্থ উপদেষ্টা বলেছেন, রেলওয়ের রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে আর অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। ৩ ঘন্টা পর মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে প্রশাসনের আশ্বাসে রূপাতলী এলাকা থেকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এর আগে বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনায় সড়ক অবরোধ করেন তারা। মঙ্গলবার বিকেল ৪টায় নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বিএম কলেজের এক শিক্ষার্থীকে বাসে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিচার নিয়ে বাস মালিক সমিতিতে গেলে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে। পরে হামলার আহত শিক্ষার্থীদের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদান, বাসে হাফাজ পাশের সুবিধা সহ ৮ দফা দাবি জানিয়ে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রূপাতলী এলাকা থেকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। শিক্ষার্থী বিএম কলেজে অধ্যয়নরত, সে যখন বাসায় আসতেছিল তখন তার সাথে এখানে নামার পরে কটূক্তিমূলক কথাবার্তা বলা হয়। আজকে যখন এই বাস স্ট্যান্ডের মধ্যে যখন ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের ভাইদের গায়ে হাত তোলা হয়েছে, এর প্রতিবাদে আমরা এখানে আসছি। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। উভয় পক্ষ আলোচনা শেষে মালিক সমিতি সিদ্ধান্ত নিছে যে তারা এটা কঠোরভাবে কার্যকর করবে, যাতে সবাই হাফ ভাড়া নেয় এবং এইটার ব্যত্যয় ঘটলে তারা সেই হেল্পার কন্ডাক্টর বা বাসের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। একজন ছাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। একটি বাসের হেল্পার টাকা যে কালেকশন করে তার বিরুদ্ধে। তো আমরা আসলে মালিক পক্ষ এবং ছাত্রদের সাথে নিয়ে আমরা বসেছি এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ সমাধান আমরা পেয়েছি, যাতে করে মোটামুটি একটু মানুষের ভোগান্তি হয়েছে, তারপরে আমরা রাস্তাটা আবার সচল করতে সক্ষম হয়েছি। ভোলায় বাস মালিক, শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাস ও সিএনজিতে অগ্নিসংযোগ করা হয়েছে। ভোলা বাস স্ট্যান্ড আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও
সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা বেশ কয়েকটি বাস এবং সিএনজিতেও আগুন ধরিয়ে দেয়। আগুনের ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় জের ধরে ভোলার অভ্যন্তরীণ সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 25 জন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে উপজেলার শাওঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে স্থানীয় সেলিম প্রধান ও মুজিবুরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত কয়েকদিন আগে দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে টাকা তুলতে নিষেধ করেন। তবে মঙ্গলবার বেলা 11:30টার দিকে মুজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে সেলিমের সমর্থকরা। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়লে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হয়। পরে সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুড়ি ছিল সব লুটপাট করছে। হেরা উপর থেকে ককলেট গুলি বিস্ফোরণ করা। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খুলনা বিভাগীয় ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন। পাশাপাশি বন্ধ আছে দেশের 16 জেলার তেল সরবরাহ। এমন অবস্থায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে পাম্পগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন পণ্য ও যাত্রীবাহী যানবাহনের চালকরা। এদিকে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা আলী আজিমের মুক্তি এবং শ্রমিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান শ্রমিকরা। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। অলরেডি আমি অন দা ওয়ে বরিশালে যাচ্ছি, এখন আমি জানি না ফেরার পথে আমি তেল নিয়ে আসতে পারবো কিনা। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। আসলে এতে তো এটা সকলেরই ভোগান্তি, কেউই এই ভোগান্তি চায় না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে এটা সমাধান করুক, এটা আমরা চাই। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে, যারা এই আস্থা নষ্ট করবে তাদের দলে জায়গা হবে না। বলেন, অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। যতটুকু আমরা জানছি, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। যখন যেটা জানবো, ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাথে
আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপির প্রতিনিধি দলের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আগামীতে দুই দেশের মধ্যে চিনি, পাট, গবাদি পশু ও মাংস আমদানি রপ্তানি ছাড়াও দেশের ফুটবলের গুণগত মান উন্নয়নে ব্রাজিল থেকে কোচ এনে প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরও বেশি বাড়াতে হবে, গার্মেন্টসের রপ্তানি বাড়াতে হবে। তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এম্বার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি। তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এবং তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং এদিকে অন্তর্বর্তী সরকার জামায়াতের সমর্থিত সরকার কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। আওয়ামী দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান রিজভী। বিএনপিকে নিয়ে ভেতরে বাইরে সব জায়গায় ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের স্বার্থে বিএনপি বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় দল থেকে বহিষ্কৃতরা সদস্যপদ নবায়নের আওতায় আসবে না বলেও জানান রুহুল কবির রিজভী। আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যাতে অনেক স্বচ্ছ হয় এবং এখানে কোনো দিক থেকেই যাতে দোসররা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে, সেগুলো যাতে করতে না পারে, এই সব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। রাষ্ট্র সংস্কারে খুব বেশি সময় না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রমনা বিটিসিএল চত্বরে বিটিএনসি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের বিশেষ সভায় আর বলেন, বিগত সরকার দেশের অবস্থা নাজেহাল করে নিয়েছে, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার জীবন দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে নিয়েছে। এই সময় উপদেষ্টাদের দায়িত্ব হলো ধ্বংস হওয়া দেশ ও সমাজকে সংস্কার করা, কিন্তু নানা আন্দোলন করলে তাদের কাজে ব্যাঘাত ঘটে। একই সঙ্গে ফ্যাসিস্টের দোসররা অস্থিতিশীল করার সুযোগ পায়। তাই কর্মক্ষেত্রের অধিকার আদায়ে রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান এই জামায়াত নেতার। দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। আর এই সমস্ত ভালো লোকদের হাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল কাজ এবং দায়িত্ব। এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করে এদেশের রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। তিনি পোস্টে আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের জন্য কম সময় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিএসসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইউ। এ সময় সিএসসি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের
প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি পদক্ষেপের মাধ্যমে দেশে ফেরাতে কাজ করছে দুদক। এছাড়া বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম, ভাই রশিদুল আলম সহ 52 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, ভোলার সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরীর 51 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং 33 ব্যাংক অ্যাকাউন্টে 208 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মূল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের 38 কোটি টাকা আত্মসাতের অভিযোগ মঙ্গলবার দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম। 27 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। বাংলাদেশের বন্দর পরিচালনায় আগ্রহ দেখিয়েছে আবুধাবি পোর্টস গ্রুপ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কোম্পানিটির প্রধান নির্বাহী এই আগ্রহ প্রকাশ করেন। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী। আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে বন্দর পরিচালনা, কন্টেইনার রক্ষণাবেক্ষণ এবং বহুমুখী টার্মিনালের প্রস্তাব দেয় কোম্পানিটির প্রধান নির্বাহী আহমদ ইব্রাহিম আল মুতাওয়া। তিনি বলেন, তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলিতে জাহাজ চলাচল বাড়াতে সহায়তা করবে। উপকূলে পুনরুদ্ধার করা জমিতে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য $500 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব করে নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির মাজদার। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত, প্রয়োজনীয় লোকবল নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চাহিদা অনুযায়ী বাংলাদেশ ভূমির ব্যবস্থা করে দিবে। আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার জন্য দুবাই শাসকের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন তারা। শ্রমশক্তি, বাণিজ্য ও ডিজিটাল সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দোহাইলামকে মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ। এই সময় সৌদি রাষ্ট্রদূতকে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার সহায়তায় আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সৌদি আরবের 30 লাখ প্রবাসী কর্মীর কাছ থেকে যে রেমিটেন্স আসে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার উমরা, জনশক্তি রপ্তানি, সংস্কৃতি ও পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশের পাশে আছে। Open in trade and investment, Bangladesh has successfully attracted significant Saudi investment, including projects by Aquapower, Red Sea Gate International Company, and companies in pharmaceutical, ready-made garments, food, cultural, and agriculture, and many other sectors. In Saudi Arabia,
playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. Saudi Arabia's forward-looking investment in Bangladesh, renewable energy and finance have further solidified this bond. Together, we have pursued critical initiatives to ensure energy security and promote peace. এস আলমের মালিকানাধীন ব্যাংক সহ অন্যান্য দুর্বল ব্যাংকে টাকা রেখে যারা ফেরত পাচ্ছেন না তাদের টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর এক সেমিনারে এমন আশ্বাস দেন তিনি। তবে এই জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। এই সময় 22টি মন্ত্রণালয় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। অভিযোগ করে বলেন, ঋণ বিতরণ করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। গভর্নর জানান, শুধুমাত্র একটি আইন দিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণ করা এক ঐতিহাসিক দুর্ঘটনা যা বিগত সময়েই হয়ে এসেছে, তা আর চলতে দেওয়া যায় না। কিস্তি আদায়ের ব্যাপারে যখন বন্যা হয় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, কিস্তি নিয়ে প্রশ্ন স্বাভাবিক হয়ে ওঠে। রাজনৈতিক কারণে, সামাজিক এবং ন্যায়সঙ্গত কারণে কিস্তিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। এটা হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ এটা সময়ের, এবং ওই মুহূর্তে কিস্তি দেওয়ার কথা বলাটা অমানবিক। কাজেই যেটাকে দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এটার যে ইম্প্যাক্ট অন দ্য মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, সেই ইম্প্যাক্টটাকে কীভাবে মিটিগেট করা যায়। অর্থাৎ সোর্স অফ ফান্ড যেটা আসছে, যেটা নিজেদের ফান্ড, সেটা নিয়ে এরকম অসুবিধা হওয়ার কথা না। আপনাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আপনাদের একটা বড় ফান্ড হচ্ছে নিজেদের রিটেইন ইনকাম। রিটেইন ইনকাম থেকে ওই লসটা কিছু আসে যায় না তেমন, কিন্তু যে লসটা আমি ব্যাংক থেকে নিয়েছি, সেই ক্ষেত্রেও একটা করেসপন্ডিং একটা মনিটরিয়ামের ব্যবস্থা করা, সেটা আমরা চিন্তা করবো আগামীতে। বেক্সিমকো লিমিটেডের 32টি প্রতিষ্ঠানের মোট ঋণ 40,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে অস্তিত্ববিহীন 16টি প্রতিষ্ঠানের ঋণ 12,000 কোটি টাকা বলে জানিয়েছেন শ্রম বিষয়ক উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুধু জনতা ব্যাংকে ঋণ দিয়েছে 23,000 কোটি টাকার বেশি। এসব ব্যাংক কিসের ভিত্তিতে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ দিয়েছে তা দ্রুত তদন্ত করে বের করা হবে এবং জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া গ্রুপের অধীন 2টি কোম্পানির শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে। প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধারে আগারগাঁও বন ভবনে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দায়িত্ব সকলের। কৃষকের অধিকার বন বিভাগকে নিশ্চিত করতে হবে। বনবাসী ও বন্যপ্রাণী একসঙ্গে শান্তিতে সহাবস্থানের ব্যবস্থা করতে সরকার উদ্যোগ নেবে বলেও জানান উপদেষ্টা। দাবি মেনে নেবার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বৈঠক করেন। গেল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় 7 কলেজের শিক্ষার্থীদের। সংঘর্ষের জেরে 6 দফা দাবির আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এরপরেই জরুরি বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয় 7 কলেজকে। এরপরেই প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি প্রত্যাহার সহ 5 দফা দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে আসছিল আন্দোলনরতরা। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষার্থীদের জানায় 6 দফা দাবি একটি মেনে নেওয়া হয়েছে, বাকি 5 দফা দাবি বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করে ধীরে ধীরে মানা হবে। উপাচার্য 7 কলেজের আর কোনো কার্যক্রমে জড়িত থাকবেন না বলেও আশ্বাস মিলেছে উপদেষ্টাদের কাছ থেকে।
6 দফা দাবি ছিল, তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে 5টি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খান আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটি কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে সেই প্রক্রিয়া অনেক জটিল, ফলে নতুন একটি মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের জাতীয় শিক্ষা ও উদ্ভাবন সংলাপ বিষয়ক এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তবে 7 কলেজে অধিভুক্ত বাতিল এবং এই বছর থেকে ভর্তি কার্যক্রম বাতিলের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘোষণা দিয়েছে সেই ব্যাপারেও তিনি অবগত নন বলে জানান উপদেষ্টা। 7 কলেজের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা অন্তর্বর্তী সরকারের মধ্যে এসে পড়েছে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধি বিধান লাগে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের, সেটা তো অনেক আইনগত বিষয়ের খাতে অনেক খুঁটিনাটি বিষয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা পার্ট 1 পার্ট 2 এরকম বড়, এগুলো সব তৈরি করতে হয়। তৈরি করে তারপর বিশ্ববিদ্যালয়ের সনদ নিতে হয়। সেই সনদ হলো উচ্চতম পর্যায়ে রাষ্ট্রপতি সেই সনদ দেন এবং সেটার আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই, আইন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে একটা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রায় যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। জুনের মধ্যে সব দাবি নিয়ে মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের সাথে বৈঠক শেষে শিক্ষকদের দাবি মেনে নেয়ার কথা ঘোষণা দেন বোর্ডের প্রতিনিধি। এরপর বক্তব্য দেন শিক্ষকরা। বলেন, এবছর জুনের মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ সহ তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী জুলাই 1 তারিখ থেকে কঠোর কর্মসূচিতে যাবেন। তাদের দাবি মানা না হলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ঢাকায় মহাসমাবেশ করবে বলেও জানান তারা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত 10 দিন ধরে জাতীয় প্রেস ক্লাব ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। শুরুতে 6 দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে জাতীয়করণের 1 দফা দাবি ঘোষণা করেন শিক্ষকরা। আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা তাদেরকে এই বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে অংশ নেয়া জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে 7 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে একথা বলেন তারা। সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আহত ও শহীদ পরিবারের প্রতিনিধি রাখা, রাষ্ট্রীয় স্বীকৃতি, আজীবন সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, আহত ও শহীদ পরিবারের সরকার বিরোধী নয়, যৌক্তিক দাবি পূরণে এই অবস্থান কর্মসূচি। আমাদের আহতরা যারা এত পরিশ্রম করছে, এত রক্ত রাস্তায় দিচ্ছেন, তাদেরকে আবার সেই রাস্তায় দাঁড়াইতে হয়, এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। যে আহত বাইরে গুরুতর আহত তাদেরকে সুচিকিৎসার অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের প্রয়োজনে বিদেশে
চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। জুলাই গণহত্যা মামলায় বরখাস্ত পুলিশের পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুল সহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে প্রথমে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারকৃত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে। তার বিরুদ্ধে অভিযোগ, 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় গত বছরের 19 জুলাই ছাত্রদের আন্দোলনকালে ঢাকার রামপুরার নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির হোসেন। এরপর দুপুরে একটি পরেই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় জুলাই গণহত্যায় মামলায় বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুলকে। প্রসিকিউটর গাজী তামিম বলেন, তাদের 3 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল 3 জন অভিযুক্তকে এই গ্রেপ্তারে দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শুনানিতে পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী 23 ফেব্রুয়ারি ও 24 মার্চ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ। তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ 23/2/2025। এটি চাংখারপুলের একটি ঘটনা। আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল রামপুরা এবং বাড্ডায়। এই ঘটনাটি ঘটেছিল কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের তথ্যে সংযোজন বিয়োজন সহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবাইর আলম। পুলিশ জানায়, গত সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ের এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রে দুর্নীতির অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করে এই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে এনআইডি চক্রান্ত তথ্যে সংযোজন বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতির তথ্য প্রমাণ মেলে। এর প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করে পুলিশ। আমজনতার দল নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নেতৃত্বে দেবেন অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান। মঙ্গলবার পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকাল থেকেই মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে, অপরাজিতদের বিরুদ্ধে সক্রিয় আছে রাজপথে। তবে রেজা কিবরিয়ার নেতৃত্বে দল ভাগ হয়ে যাওয়ায় পর থেকে 2 অংশের নাম একই হয় ভুল সৃষ্টি হচ্ছিল। তাই এখন থেকে গণ অধিকার পরিষদের একাংশের নাম হবে আমজনতার দল। কাছাকাছি 2 দলের একই নাম হয় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। আগ্রাসন বিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয়, এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণ অধিকার পরিষদের পরিবর্তন করে আম জনতার দল নামকরণ করেছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 5 বছর বন্ধ থাকার পর আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত ও চীন। আর সেই গ্রীষ্ম থেকে তিব্বতে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রাও ফের শুরু হবে। সোমবার বেইজিংয়ে 2 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে 2 দিনের বৈঠক ঘোষণায় আসে এই সিদ্ধান্তের। বিদ্যমান চুক্তির আওতায় কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা আয়োজনের কর্মকৌশল নিয়ে আলোচনা করে 2 পক্ষ। এর আগে গেল অক্টোবরে কাজাখস্তানে সাইড লাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী 2 চিরবৈরী দেশ দুটির সম্পর্ক উন্নয়নে সম্মত হয়। তারপর তারই অংশ হিসাবে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 2020 সালের শুরুতে করোনা ভাইরাস মহামারী ও লকডাউনের জেরে এই তীর্থযাত্রা ও 2 দেশের ফ্লাইট স্থগিত হয়। সীমান্তে এই 2 দেশের সেনাদের প্রাণঘাতী সহিংসতার ঘটনায় মহামারীর পরও যোগাযোগ আর স্বাভাবিক হয়নি এতদিন।
এক বছরের ব্যবধানে 26% রাজস্ব হারিয়েছে বোয়িং। শেয়ার প্রতি $2.5 বেশি ক্ষতি গুনেছে প্রতিষ্ঠানটি, যা এক বছর আগেও ছিল মাত্র 47 সেন্ট। সোমবার বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য, নভেম্বর পর্যন্ত 3 মাসে $1,621 কোটি আয় করেছে বোয়িং। গেল বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক 26.4% কম। বিগত 8 প্রান্তিক ধরে পূর্বাভাসের চেয়েও 4 গুণ বেশি ক্ষতির মুখে পড়েছে বোয়িং। চতুর্থ প্রান্তিকেও ক্ষতির আভাস ছিল $4 কোটি। করোনা মহামারীর পর থেকে বিমানসহ বোয়িংয়ের বিভিন্ন পণ্য বিক্রিও কমেছে 34% বেশি। বাজারে এসে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো এআই মডেলকে পেছনে ফেলেছে চীনা চ্যাটবট ডিপসিক। এর মধ্যে অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে এই চ্যাটবট। ডিপসিকের আধিপত্য হুমকির মুখে বাজারের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো। একই দিনে রেকর্ড প্রায় $60,000 কোটি বাজার মূল্য হারিয়েছে এনভিডিয়া। সোমবার এনভিডিয়ার শেয়ার দর কমেছে 15%। এছাড়া অন্যান্য সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান দর হারিয়েছে 8.5% হারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য ডিপসিককে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপসিকের সাফল্য বিনিয়োগ নীতি পাল্টে ফেলতে পারে মার্কিন প্রযুক্তি খাত, বলছেন বিশ্লেষকরা। আসছে ফেব্রুয়ারিতে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ফ্লোরিডা থেকে ফেরার পথে সাংবাদিকদের এই কথা বলেন ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তার দীর্ঘ সময় ফোনে কথা হয়েছে। সে সময় আগামী মাসে হোয়াইট হাউসে আসার বিষয়টি নিশ্চিত করেন তিনি। মোদির সঙ্গে ট্রাম্পের আলোচনায় বিস্তারিত জানতে চাইলে সাংবাদিকদের সবকিছুই ধীরে ধীরে সামনে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে 2019 সালে হিউস্টনে ও 2020 সালে ভারতের আহমেদাবাদে জনসমাগমে অংশ নেয় সুপার পাওয়ার এই দুই দেশের নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামাসের শক্ত প্রতিরোধের কারণে ইসরায়েলি সেনারা নতজানু হতে বাধ্য হয়েছে। মঙ্গলবার তেহরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর খামেনি আরও দাবি করেন, মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সেনারা পা থেকে মাথা পর্যন্ত অস্ত্রে সুসজ্জিত হয়েও গাজাবাসীর সাথে টক্কর দিতে পারেনি। গাজার প্রতিরোধ সক্ষমতার কারণে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এদিকে গেল সোমবার পর্যন্ত গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তর গাজায় ফিরেছে 3 লাখের বেশি আশ্রয়হীন ফিলিস্তিনি। জাতিসংঘ বলেছে, ত্রাণ সরবরাহ আগের চেয়ে বাড়লেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর পরিকল্পিত আক্রমণে অস্ত্রবিরতি অকার্যকর হওয়ার সম্ভাবনা দেখছেন জাতিসংঘের মানবিক সংস্থার কর্মকর্তারা। 4 দশকের ভয়াবহতম বন্যার কবলে ফ্রান্সের পশ্চিমাঞ্চল। দেশের উত্তরে তীব্র শক্তিতে মৌসুমি ঝড় হারমিনিয়া আঘাত হানার পর দেখা দেয় এই বন্যা পরিস্থিতি। নরম্যান্ডি ও ব্রিটনি অঞ্চলে ঝড়ের প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে নদী ও পানিপথ বন্যা কবলিত হয়ে পড়ে। গেল সপ্তাহে ইয়র নামের আরেকটি ঝড়ের প্রভাবে আগেই জলাবদ্ধ ছিল নরম্যান্ডি ও ব্রিটানি। নতুন করে হারমেনিয়ার আঘাতে দেশের কয়েকটি সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেনে থেকে কয়েকশো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবারের আগে পানি কমার সম্ভাবনা নেই এবং পশ্চিম উপকূলে মঙ্গলবার ঝোড়ো বাতাস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির আভাস দিয়েছে ফ্রান্সের আবহাওয়া বিভাগ। হারমেনিয়া আঘাত হানায় সতর্কতা জারি করেছে স্পেন এবং যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চল। আর্কটিক অঞ্চলের বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে বিবিসি। ডেনমার্কের প্রতিরক্ষা দপ্তর জানায়, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে মোতায়েন হবে 3টি আর্কটিক জাহাজ এবং কয়েকটি দূরপাল্লার ড্রোন ও সর্বাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি। দেশের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐক্যমত পৌঁছেছে। গত বছর দশক ধরে সামরিক খাতে ব্যয় কমিয়ে এনেছে ডেনমার্ক। গেলবার 10 বছরের জন্য এই খাতে ব্যয় ধরা হয়েছিল $26 বিলিয়ন। এবার খেলার প্রসঙ্গ। দুর্বার রাজশাহীর পর এবার ক্রিকেটারদের পারিশ্রমিক শোধ না করার অভিযোগ উঠেছে
চিটাগং কিংসের বিপক্ষে জানা গেছে দলটির অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে 1 টাকাও শোধ করেনি দলটি। এর আগে কোনো টাকা না পাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে কিংস শিবির ছেড়ে যায় জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমন। এবার জানা গেছে দলটির আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী ও পাক ক্রিকেটার খোয়াজা নাফিকেও 1 টাকাও শোধ করেনি দলটি। বিরক্ত হয়ে নিজেদের দেশে চলে যেতে চাইলেও কোনো ধরনের সহায়তা করা হয়নি। দলটির পক্ষ থেকে অভিযোগ স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাচ্ছে না বিসিবি। তবে দলের লোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্বার রাজশাহীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় বিপিএল আয়োজনে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে টিকিটের লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি, ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কিনা। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতে তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কিনা সেটা আমরা দেখতে থাকবো। আমরা নিশ্চিত ছিলাম না এবার বিপিএল করতে পারবো কিনা, কয়টা দল নিয়ে করতে পারবো। তারপরে বলবো যে এটা কোনো এক্সকিউজ না, যেটা হয়েছে এই পর্যন্ত এর অনেকগুলো ঘটনা যেগুলো না ঘটা উচিত হয়নি এবং দের ইজ নো এক্সকিউজ ফর দ্যাট আমাদের দিক থেকে আমি বলবো। বাট ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না এটা আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। ক্রিকেটারদের চেক বাউন্স হওয়ার খবর জানা নেই বলে জানিয়েছেন দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি। খেলোয়াড়দের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেছেন তিনি। তবে নিজের টাকা এখনও তুলতে যাননি বলে জানিয়েছেন অপি। আমি কিন্তু কোনো ক্রিকেট প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত এই কমপ্লেনটা আমি অফিসিয়ালি পাইনি, যে আমাকে বলেও নেই। এখন আমি এই যেহেতু জিনিসটা জানি না, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা কি টাকা পেয়েছেন? আমি পাইনি অন্তপক্ষে, কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে। আপনারটা কি বাউন্স করেছে? না, আমাকে কোনো চেক দেয়নি। 2028 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ল স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তা। আসন্ন 2026 বিশ্বকাপ নিয়ে তার সঙ্গে করা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগে আরও 2 বছর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। দে ফুয়েন্তা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে স্পেন। 2022-23 মৌসুমে তারা জেতে ইউফা নেশনস লিগের শিরোপা। গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে হয় অপরাজিত চ্যাম্পিয়ন। 2022 বিশ্বকাপের শেষ 16 থেকে স্পেনের বিদায়ের পর লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন দে ফুয়েন্তে। এর আগে স্পেন অনূর্ধ্ব-21 দলের দায়িত্ব ছিলেন তিনি। তার কোচিংয়ে 2022 টোকিও অলিম্পিক্সের ফুটবলের রূপা জিতে স্পেন অনূর্ধ্ব-23 দল। নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সৌদি ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমাচ্ছেন নেইমার। এই খবর মোটামুটি নিশ্চিত, তবে অপেক্ষা ছিল আল হিলাল কখন ছাড়ে তাকে। মঙ্গলবার ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে দূর করে সব অনিশ্চয়তা। মোটা অঙ্কের বেতন ছাড়ে বার্সার ফিরতে চেয়েছিলেন নেইমার, তবে কাতালান ক্লাবটি তার প্রতি আগ্রহ দেখায়নি। 2017 সালের গ্রীষ্মে পিএসজির কাছে 222 মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা, যা ফুটবল বিশ্বের অন্যতম বড় চুক্তি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন আল হিলালে, যেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। ক্লাবটির জার্সিতে খেলতে পারেন সব মিলিয়ে 7 ম্যাচ। মাত্র একবার জালে বল জড়াতে পেরেছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। শেষ করছি এখন চারদিকে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon tv। ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekon।